আমি মেঘ, পাহাড় ছাড়া কংলাক পাহাড়ের চূড়ায় আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। থাকবো 2 রাত 3 দিন। আমার আজকের এই ভিডিওতে থাকবে সাজেক ভ্রমণের বিস্তারিত সকল ইনফরমেশন। আপনাদেরকে পরিচয় করাই দিব সাজেকের দক্ষ একজন সিএনজি ড্রাইভারের সাথে। জানাবো সাজেকের মিজোরাম ভিউর 2টা প্রিমিয়াম রিসোর্ট সম্পর্কে। ঘুরে দেখাবো সাজেকের লুকানো ঝর্ণা সহ সকল স্পট। আমাদের এবারে মেঘ পাহাড় অভিযানের সঙ্গী প্লাস গাইড হিসেবে আমাদের সাথে আছেন উত্তম চাকমা দাদা। সিএনজি ভাড়ার বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর মাঝখানে। দাদার নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন। আর ফোন দিয়ে অবশ্যই আমার নামটা মেনশন করবেন। দাদা কিন্তু ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট দিবেন। ভিডিও শেষ অংশে থাকবে সাজেক ভ্রমণের একটা সংক্ষিপ্ত ট্যুর প্ল্যান। এই মুহূর্তে আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াতে। আর এই যে দেখতে পাচ্ছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট মানে সেনানিবাসের যে গেটটা সেটা। আর সেনানিবাস গেটের ঠিক অপোজিট থেকে হচ্ছে শান্তি পরিবহনের গাড়ি ছাড়ে রাত 11টা বাজে, যেটার জনপ্রতি ভাড়া হচ্ছে 450 টাকা। আর যেটা আপনাকে খাগড়াছড়িতে নামাই দিবে পরের দিন সকাল হচ্ছে 5টা বা 6টার মধ্যে। আপনি যদি ঢাকা থেকে কোনো নন এসি বাসে যান সেক্ষেত্রে ভাড়াটা পড়বে 750 থেকে 800 টাকা। আর যদি আপনি এসি বাসে যান তাহলে সেক্ষেত্রে ভাড়াটা পড়বে 1400 থেকে 1600 টাকার মধ্যে। আপনাদের যাদের মোশন সিকনেস আছে তারা চেষ্টা করবেন আগে থেকে বাসের সিটটা বুকিং করে রাখার জন্য। আর বাসের সিট বুকিং করার সময় অবশ্যই হচ্ছে বি এবং সি সিরিয়ালের যে সিটগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বেস্ট হয় যদি আপনি B1 এবং B2 বা B3 বা B4 যে সিটগুলো আছে এগুলো নিতে পারেন। যদি আপনি এই সিটগুলো বুকিং করে না রাখেন তাহলে দেখা যাবে যে পাহাড়ি এই রাস্তার রোমাঞ্চকর জার্নিটাতে আপনার প্রিয়জনের হাতের বদলে হচ্ছে পলিথিন হাতে রাখতে হবে, আর নয়তো জানালার বাহিরে মাথা রাখতে হবে। জার্নি 30 মিনিট আগে একটা জয় টিপ খায় নেবেন, তাহলে আর জানালার বাহিরে আপনার মাথা রাখতে হবে না। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু বমি আটকায়, অন্য কিছু না। 11টা বাজে সাথে সাথেই হচ্ছে বাস ছেড়ে দিছে। আর এখন আমাদের গন্তব্য খাগড়াছড়ি। আর যেহেতু বাস ছেড়েই দিছে এখন একটু ঘুমাই, কারণ আগামীকালকে আমার ট্যুরটা মাটি হোক এটা আমি একদমই চাই না। ঘড়িতে বাজতেছে ভোর 5টা 23। আর আমি এখন আছি খাগড়াছড়ির দিঘি নালায়। তো শাপলা চত্বরে নামার পরে যেহেতু আমার সিএনজি বুকিং করা ছিল আগে থেকে, তো আমি সিএনজি যে ড্রাইভার ছিল ওই দাদাকে ফোন দিছি। দাদা আসছে, তারপর দাদাই আমাদেরকে মানে দিঘি নালায় নিয়ে আসলো। এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব, নাস্তা করার পরে আমরা যাব সাজেকের দিকে। অন্নপূর্ণা, এটা খাবো না? ওর নাম হচ্ছে অন্নপূর্ণা। অন্নপূর্ণা খুব আদরের মেয়ে আমাদের। আমাকে দিবা না? নিয়ে নিস আবার। ওই যে আঙ্কেলকে দাও। ওই শিখেছিল তাই মামু। আঙ্কেলকে দাও। থ্যাংক ইউ। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পাহাড়ি বাচ্চাগুলো আসলে অনেক কিউট। আপনি যদি ওদের সাথে মিশতে পারেন, ওদের মানে আপনি ওদের যে কথাবার্তা আবার ওদের যে আচার আচরণ ভাবভঙ্গিমা এগুলোতে আপনি মুগ্ধ হবেন। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা যাচ্ছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। দাদা দাঁড়ান দাঁড়ান একটু। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বাঘাইছড়ি লাভ পয়েন্ট। আর সাজেক কিন্তু এই বাঘাইছড়ি উপজেলাতেই অবস্থিত। চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখান থেকে হচ্ছে দিনের 2টার সময়ে আর্মিদের গাড়ির বহর নিরাপত্তা দিয়ে পর্যটকদেরকে সাজেকে নিয়ে যায়। তো সকাল 10:30 এবং দুপুর 2:30টার 2 টাইমে 2টা স্কট যায়। যদি আপনি কোনো কারণে সকালের স্কটটা মিস করে যান তাহলে আপনার টেনশনের কোনো কারণ নাই, দুপুরের স্কটটাতেও আপনি সাজেকে পৌঁছাইতে পারবেন। এখন বাজে 8টা 40। যেহেতু আমাদের স্কট 10:30টায়, তো আমাদেরকে এখানে আরও 1 ঘন্টা 50 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তো চলুন এই ফাঁকে জেনে আসি সাজেকের সিএনজি ভাড়ার বিস্তারিত। আপনারা যদি কাপল কিংবা 2 থেকে 4 জন হয়ে থাকেন তাহলে আমি মনে করি আপনাদের জন্য সিএনজি হচ্ছে বেস্ট অপশন। আমার সাথে আজকে আছে সাজেকের একজন দক্ষ সিএনজি ড্রাইভার উত্তম চাকমা দাদা। চলেন দাদার কাছ থেকে সাজেকের ভাড়া সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনে নেই। আচ্ছা দাদা, আপনারা যে সাজেকে পর্যটকদেরকে ঘুরান কিভাবে ঘুরান? আমরা প্যাকেজ সিস্টেমে ঘুরাই। তো আপনাদের এই প্যাকেজ সিস্টেমটা মানে কয় ধরনের?
একটা হাফ প্যাকেজ একটা ফুল প্যাকেজ। হাফ প্যাকেজ বলতে এই যে হাফ প্যাকেজ বললেন আমাকে, হাফ প্যাকেজ মানে কি বুঝাচ্ছেন আপনি? হাফ প্যাকেজ বলতে বোঝায় সাজেকের স্কোর যতগুলো স্কোর আছে সবগুলো আমরা ঘুরাই। সাজেকের স্পটগুলো সবগুলা ঘুরায়, মানে হচ্ছে কংলাক পাহাড়, তারপরে লুসাই গ্রাম, সাজেকের মসজিদ, হ্যালিপ্যাড, স্টোন গার্ডেন, আবার হ্যাঁ সাজেকের ঝর্ণাও কিন্তু ওনারা ঘুরায়। ফুল প্যাকেজে আপনারা কি কি ঘুরান? ফুল প্যাকেজে আমরা সাজেকের সব স্কোরগুলো ঘুরাইয়া খাগড়াছড়ির 3টা স্কোর আছে, ওই 3টা স্কোরও ঘুরাই। খাগড়াছড়ির 3টা স্পট হচ্ছে জেলা পরিষদ পার্ক, যেটাতে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আছে, আর হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র, যেটাতে আলুটিলা গুহা যেটা বলা হয় সেটা আছে, আর হচ্ছে রিসাং ঝর্ণা। হাফ প্যাকেজের ভাড়াটা কত? হাফ প্যাকেজ 1 রাত্রি থাকলে 5200 আর 2 রাত্রি থাকলে 6200। ফুল প্যাকেজের ভাড়াটা কত? ফুল প্যাকেজের ভাড়া হাফ প্যাকেজের থেকে 1000 টাকা বাড়তি দিলে, মানে হচ্ছে যে আপনি হাফ প্যাকেজের যে ভাড়াটা উনি বলছে ওইটার সাথে 1000 টাকা বাড়তি, মানে হচ্ছে যদি আপনি 1 রাত্র থাকেন তাহলে 6200 টাকা, আর যদি 2 রাত্র থাকেন তাহলে 7200 টাকা। কেউ যদি চিন্তা করে যে সে আপনার কাছ থেকে প্যাকেজ নেবে না, কিন্তু শুধু সাজেকে যাবে বা আপনি সাজেকে নামাই দিয়ে আসলেন আবার আসার দিন সাজেক থেকে নিয়ে আসলেন, সেক্ষেত্রে ভাড়াটা কিরকম? শুধু লামাই দিব মানে 750 টাকা, আর যদি দিনে দিনে আপ ডাউন করে 4200 টাকা। আপনি যেই ভাড়াটা বলছেন সেটা তো চার্টের ভাড়া। এখন কেউ যদি আমার ভিডিও দেখে আপনাকে কল দেয় সাজেক আসার জন্য, সেক্ষেত্রে কি তারা ডিসকাউন্ট পাবে? হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিও যদি দেখে কেউ আমাকে করে অবশ্যই আমি ডিসকাউন্ট দিয়ে দেবো। তো দাদার নাম্বারটা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। মানে এখন যদি আপনার কাজে নাও লাগে তাহলে ভবিষ্যতে কখনো না কখনো ঠিকই কাজে লাগবে। আসলে সত্যি বলতে কি সাজেক যাওয়ার পথে এই যে এই মুহূর্তটা, এটা হচ্ছে বোরিং একটা মোমেন্ট, কারণ হচ্ছে এখানে প্রায় 1.5-2 ঘন্টার মতো অপেক্ষা করতে হয় স্কটের জন্য। আর তারপরেও বলবো যে মানে একটু সুন্দর কিছু দেখার জন্য হইলে তো একটু কষ্ট করতেই হবে, তো আমরাও করতেছি অপেক্ষা। সাজেক আসার আগে হচ্ছে আপনাদের মেঘের ডিফারেন্সটা বোঝার দরকার আছে। মেঘের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2টা পর্যায়ের। একটা হচ্ছে মানে উড়ন্ত মেঘ, বা এই যে দেখেন এই যে আশেপাশে একদম সাদা হয়ে গেছে, এটা হচ্ছে উড়ন্ত মেঘ। আর জমাট বাঁধা মেঘ যেটা হচ্ছে এখন বাংলাদেশ ভিউতে আছে, আর উড়ন্ত মেঘটা আছে হচ্ছে মিজোরাম ভিউতে। তো মূলত এই সৌন্দর্যটা দেখার জন্যই আসি। আর উড়ন্ত মেঘটা আপনি ছুঁইতে পারবেন বা ধরতে পারবেন এরকম, আর জমাট মেঘটা হচ্ছে যে পাহাড়ের মানে চূড়ার ফাঁকে ফাঁকে হচ্ছে জমে থাকে। তো মানে মিজোরাম ভিউতে কিন্তু যে সবসময় এরকম থাকে এরকম না, বাংলাদেশ ভিউতে এখন যেরকম জমাট মেঘ আছে, মিজোরাম ভিউতে আপনি এরকম জমাট মেঘ পাবেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হইল। তো এখন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাব সাজেক। এখানে আমি হঠাৎ করে কেন থামলাম, তো ফুল হচ্ছে আমার খুব ফেভারিট। তো এইখানে হচ্ছে এই যে রাস্তার পাশে দেখেন হলুদ হলুদ ফুল দেখা যাইতেছে, যেটারে হচ্ছে ভৃংরাজ ফুল বলে, বা অনেকে এটারে সিঙ্গাপুরিয়ান ডেইজিও বলে। তো আপনারা যদি আমার মতো এরকম সিএনজি ভাড়া করে আসেন, তাহলে হচ্ছে আপনারা এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে সিএনজি থামায় দাঁড়াইয়া ছবিও তুলতে পারেন বা এগুলো সংগ্রহ করতে পারবেন। এই যে ফুলগুলো সুন্দর না? আপনারা যখন স্কট ছাড়ার পর আসবেন তখন চেষ্টা করবেন সবার শেষে যেই গাড়িগুলো আসে ওইগুলার সাথে আসতে, কারণ হচ্ছে যদি আপনি সবার শেষে আসেন সেক্ষেত্রে আপনি রিল্যাক্সে পুরোটা রাস্তা যাইতে পারবেন। এখানে কোনো আপনি জ্যাম পাবেন না, পাহাড়ের মানে গাড়িগুলোর যে জ্যামটা হয় সেটা পাবেন না। আর আপনি আপনার মতো করে সুন্দর সুন্দর এরকম ফুল, তারপরে হচ্ছে প্রকৃতির ছবি নিতে পারবেন, সাথে হচ্ছে আপনি প্রকৃতির সাথে আপনার নিজের ছবি ভিডিও নিতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। সাজেক যাওয়ার পথের এই রাস্তার মধ্যে আপনি দেখবেন অনেক ছোট ছোট পাহাড়ি বাচ্চারা হাত নেড়ে আপনাকে টাটা দিচ্ছে। তো টাটা দেওয়ার মানে এই নয় যে আপনারা শুধু আপনাকে টাটাই দিচ্ছে, ওরা হচ্ছে আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায় হাত নাড়তেছে। তো চেষ্টা করবেন আসার সময় বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসতে, হোক সেটা একটা চকলেট বা একটা বিস্কিট বা অন্য কিছু। আর হ্যাঁ, অবশ্যই যেহেতু এখানে আপনি গাড়ি থামাইয়া বাচ্চাদেরকে দিতে পারবেন না, তো অবশ্যই যখন বাচ্চাদেরকে গাড়ি থেকে এটা ছুঁড়ে ফেলবেন, রাস্তার বাহিরে একটা নিরাপদ দূরত্বে ফেলবেন, যাতে করে চলতি গাড়ির ধাক্কায় কোনো বাচ্চা আঘাত না পায়।
তো 9 কিলোমিটার যাইতে হবে সাজেক পৌঁছানোর জন্য। আর এত পরিমাণ গরম পড়ছে, আমি আশা করি নাই যে এত পরিমাণ গরম পড়বে। মানে আমার শরীরটা এখন পুরোটাই হচ্ছে টায়ার্ড লাগতেছে। তো সেজন্য একটা দোকান দেখলাম, এখানে একটু বসলাম। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন সিজনাল ফ্রুট কিনে খাইতে পারবেন, প্লাস হচ্ছে নাস্তার বিভিন্ন আইটেম আছে, এগুলা খাইতে পারবেন, ঠান্ডা পানি পাবেন। তো হচ্ছে যাদের শরীর বেশি খারাপ লাগবে একটু চেষ্টা করবেন গাড়িটা সাইডে থামাইয়া এইসব দোকান থেকে একটু খাবার দাবার খাইয়া এনার্জি নিয়ে তারপরে সাজেকের দিকে আবার যাওয়ার জন্য। সাজেক যেহেতু চলে আসছি, এখন আমাদের দরকার হচ্ছে রিসোর্ট। তো আমরা যেহেতু সাজেকে মেঘের সৌন্দর্য দেখতে আসি, তো সাজেকে আমরা এমন একটা রিসোর্ট নির্বাচন করতে চাই যে রিসোর্টটা থেকে আমরা মেঘের ভালো ভিউ পাবো। তো ভিউর হিসাব যদি করি তাহলে হচ্ছে সাজেকের রিসোর্টগুলো হচ্ছে দুই দিক থেকে দুই ভিউর রিসোর্ট। একটা হচ্ছে মিজোরাম ভিউ আর একটা হচ্ছে বাংলাদেশ ভিউ। তো মিজোরাম ভিউর দিকে পাহাড়গুলো যেহেতু বেশি, তো বৃষ্টি হইলে ওই দিকটায় হচ্ছে মেঘ বেশি জমে। আর বাংলাদেশ ভিউতেও জমে, তবে একটু কম আর কি। তো মিজোরাম ভিউতে যেহেতু মেঘের পরিমাণটা বেশি পাওয়া যায়, তো এই ক্ষেত্রে হচ্ছে রিসোর্টের ভাড়াটাও একটু বেশি, কারণ হচ্ছে মানুষের চাহিদা বেশি। বাংলাদেশ ভিউ এবং মিজোরাম ভিউ ছাড়াও আরেকটা ভিউ আছে, সেটা হচ্ছে ত্রিপুরা ভিউ, আর ওইটা হচ্ছে কংলাক পাহাড়ের ওই দিকটায় অবস্থিত। তো আপনারা যদি মিজোরাম ভিউর কোনো রিসোর্ট বুকিং করতে না পারেন, সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই। কংলাক পাহাড়ের উপরে যেই রিসোর্টগুলো আছে ত্রিপুরা ভিউ, ওইগুলা হচ্ছে বুকিং করলেও আপনি মেঘের ভালো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি আজকে থাকবো সাজেকের মিজোরাম ভিউর দুইটা প্রিমিয়াম রিসোর্টে, আর আপনাদেরকে দেখাবো এই রিসোর্টগুলোর বিস্তারিত সব কিছু। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে মানে ওই যে বললাম না যে মিজোরাম ভিউ আর বাংলাদেশ ভিউ নিয়ে কনফিউশনে থাকেন, আসলে কোনগুলা মিজোরাম ভিউ কোনগুলা বাংলাদেশ ভিউ। তো সাজেক ঢুকতেই হাতের ডান পাশে যেই রিসোর্টগুলো, এগুলা হচ্ছে মিজোরাম ভিউ রিসোর্ট, আর বাম পাশে যে রিসোর্টগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ভিউ রিসোর্ট। আমি এখন আছি সাজেকের রুইলুইপাড়ার মোস্ট হাইপড একটা প্রিমিয়াম রিসোর্টের কাপল কটেজে, যেটার নাম হচ্ছে লুংথিয়ান। আর সাজেক ইউনিয়নের একটা পাড়ার নামে মূলত হচ্ছে এটার নামকরণ করা হয়েছে। আর এই কটেজটার অবস্থান হচ্ছে তাদের রিসোর্টের রিসিপশন থেকে প্রায় 70টা সিঁড়ি নিচে। আর এই কটেজের বিশেষত্ব কি সেটা দেখাই। এই যে এখানে হচ্ছে বারান্দা থেকে, এই যে রুমের বারান্দা থেকে ভিউটা দেখেন। এখানে হচ্ছে আমি, পাহাড়, মেঘ, ওই যে দূরের মেঘ, আর মাঝখানে কিচ্ছু নাই, আছে হালকা পাতলা কিছু গাছপালা আছে। বারান্দাটা আছে, এটা হচ্ছে হার্ট শেপে করা। আর বারান্দার মধ্যে হচ্ছে এই যে একটা দোলনা আছে, রকিং চেয়ার আছে, তারপর বসার জন্য হচ্ছে টুল দেওয়া আছে। তো বারান্দা তো দেখাইলাম, বারান্দার থেকে ভিউটা কীরকম পাবে সেটাও দেখাইলাম। এখন রুমটা দেখাই আসেন। এই যে রুমের যে বেডটা দেখেন কত সুন্দর, রাউন্ড শেপের একটা বেড। আর হচ্ছে মশারির যেই ডিজাইনটা করা হয়েছে ওইটা হচ্ছে ক্যানোপি সিস্টেম করা। তো এরকম টাইপের যে মানে মশারি দেওয়া যে বেডগুলো হয় সেগুলো একটা প্রিমিয়াম ফিল দেয়। তো আর এই পাশটাতে হচ্ছে রুমের যে ড্রেসিং টেবিল এরিয়াটা, এটাও সুন্দর আছে। আর ড্রেসিং টেবিলের পাশে হচ্ছে এখানে একটা লকার দেওয়া আছে, ভিতরে হ্যাঙ্গিং করার জন্য, কাপড় হ্যাঙ্গিং করার জন্য হ্যাঙ্গারও দেওয়া আছে। তো এই রুমে হচ্ছে একটা স্ট্যান্ড ফ্যান আছে। আর ল্যাম্পশেডগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। তো আসেন রুমের, এই যে এখানে অবশ্য একটা হ্যাঙ্গারও দেওয়া আছে, ডিজাইনটা হচ্ছে শার্টের ডিজাইনে করা। তো এইখানে হচ্ছে রুমের ওয়াশরুমটা। তো এই যে দেখেন ওয়াশরুমটা হচ্ছে অনেক বড়, ক্লিন, সুন্দর। আর ওয়াশরুমের মধ্যে হচ্ছে সুন্দর একটা তাক দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে বিছানায় হচ্ছে আমাদেরকে সুন্দর করে ইমিনিটিসগুলা সাজায় দেওয়া হয়েছে, টাওয়েলগুলো দেওয়া হয়েছে। আর এখানে ওরা পানির বোতল দিছে, অ্যারোসোল দিছে, তারপরে হচ্ছে টিস্যু বক্স দিয়ে দিছে। আর এখানে একটা ময়লা ফেলানোর জন্য একটা বাস্কেটও দেওয়া আছে। আপনাদেরকে রুমটা দেখাইতে আমার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে। এই যে ওয়েলকাম ড্রিঙ্কস। আজকে তো আমরা রিসোর্টের এই কটেজটাতে থাকবো। তো আগামীকালকে আমরা থাকবো হচ্ছে এইখানে, এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে রিসোর্টটা, ওই রিসোর্টের এই পাশে যে কটেজটা দেখা যাচ্ছে এটার মধ্যে। তো এটার ওয়াশরুম থেকে বাহিরের কোনো ভিউ দেখা না গেলেও ওই রিসোর্টের ওই কটেজটা থেকে আপনি
কটেজের ওয়াশরুমটা থেকে আপনি বাহিরের পাহাড়ের এত সুন্দর একটা ভিউ পাবেন। তো যদি আপনি জানতে চান যে আসলে ওইটা কোন রিসোর্ট এবং কোন কটেজটা এবং ওয়াশরুম থেকে আসলে কীরকম ভিউ পাওয়া যায়, তাহলে ভিডিও সাথেই থাকুন। আপনারা তো জানেন সাজেকে সুন্দর একটা ঝর্ণা আছে, তো এখন আমরা ফ্রেশ হয়ে ওই ঝর্ণায় যাব, গোসল করব, তারপর আইসা খাবার খাইতে যাব। যেহেতু এই রিসোর্টে খাবার অ্যালাউ না, সো আমাদেরকে বাইরে যাইয়েই খাইতে হবে। এবার আসি খাবারের প্রসঙ্গে। তো সাজেকের হচ্ছে প্রায় সব রেস্টুরেন্টগুলোতে হচ্ছে খাবারের প্রাইসটা সেম। তাদের হচ্ছে 3 বেলার প্যাকেজও আছে, 6 বেলার প্যাকেজও আছে। 3 বেলার প্যাকেজের প্রাইসটা হচ্ছে 700 টাকা, আর 6 বেলার প্যাকেজের প্রাইসটা হচ্ছে 1400 টাকা। এটা হচ্ছে মন্টানার ক্ষেত্রে বললাম, বাকিগুলোর ক্ষেত্রে একটু কম বেশ হইতে পারে যদি আপনি দামাদামি করতে পারেন আর কি। ফ্রেশ হয়ে রেডি হয়েছি ঝর্ণায় যাওয়ার জন্য। কোন ঝর্ণা? সাজেকের সিকামতৈশা ঝর্ণায় যাবো এখন। আমি এখন আছি রুইলুই পাড়ায়, আর আমার হাতের ডান পাশে হচ্ছে মনঘর রিসোর্ট, আর বাম পাশে হচ্ছে দার্জিলিং রিসোর্ট, আর এই পাশে আমার পিছনে হচ্ছে মোনাদাম রিসোর্ট। আর এই রিসোর্টের গেট ধইরাই আমরা যাব সাজেকের সিকামতৈশা ঝর্ণায়। এই রাস্তাটা হচ্ছে ঢালু অনেকটা, তো নামার সময় একটু সাবধানে নামবেন যাতে স্লিপ না খান। আপনারা যারা ঝর্ণায় যাবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে নিচের দিকে কোনো দোকান নাই, তো আপনাদের প্রয়োজনীয় পানি, স্যালাইন, তারপরে হচ্ছে খাবারের টুকটাক এগুলা হচ্ছে উপর থেকে যে দোকান আছে সেই দোকান থেকে হচ্ছে কিনে নেবেন। আমরা এতক্ষণ যে ঢালু রাস্তাটা দিয়ে আসলাম এটা হচ্ছে এখানে শেষ হয়েছে, এবার হচ্ছে সিঁড়ি শুরু হয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কেউ যদি এই ঝর্ণায় যান তাহলে হচ্ছে আপনারা কোনো গাইড নিলে তাকে কিন্তু গাইড ফি দিতে হবে। আর সবচেয়ে ভালো হয় আপনাদের যে সিএনজি ড্রাইভার দাদা আছে ওনাকে নিয়ে গেলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আচ্ছা দাদা, আপনার গেস্ট যদি চায় আপনাকে নিয়ে ঝর্ণায় যাইতে বা আপনি তাদেরকে নিয়ে ঝর্ণায় যান তাহলে কি আপনি নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। একটা জিনিস খেয়াল রাখবেন যে আশেপাশে যেহেতু ঝোপঝাড় আছে একটু সাবধান থাকবেন। আর হচ্ছে ঝর্ণায় যাওয়ার রাস্তাটার জন্য আপনারা সবসময় ডান দিকে যাবেন, ঠিক আছে? সেটা হোক মাটির রাস্তা হোক ইট পাথরের রাস্তা। আমি এখন যে পয়েন্টটাতে দাঁড়াই আছি এটা এমন একটা পয়েন্ট, এখানে হচ্ছে দুই দিকে দুইটা রাস্তা গেছে। এই যে হাতের বাম পাশে হচ্ছে সিঁড়ি রাস্তা আর ডান পাশে হচ্ছে মাটির রাস্তা। তো ঝর্ণা যদি আপনি যাইতে চান তাহলে আপনাকে যাইতে হবে ডান পাশে যে রাস্তা আছে সেটা দিয়ে, আর বাম পাশ দিয়ে যদিও আপনি যান তাহলে ওইখানেও একটা মিনি ঝর্ণা পাবেন। আর এই যে সবচেয়ে সুবিধার জন্য বলে দেই, এখানে একটা দোকান আছে যেটা আমি 1 বছর আগে যেরকম দেখছিলাম এখনও ওই রকম আছে, তো আপনাদের জন্য সুবিধা হবে চিনতে। তো এখানে যে মিনি ঝর্ণাটা আছে ওইটা একটু দেখাই আসেন। যদি আপনি এই মিনি ঝর্ণাটায় আসতে চান তাহলে মানে বর্ষার সময় অনেকটা বেশি পানি পাবেন, আর এমনিতে সব সময় হচ্ছে হালকা পানি থাকে। কেউ যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চান সেক্ষেত্রে হচ্ছে এটার মধ্যে আসতে পারেন, ঠান্ডা পানি দিয়ে গোসল করলেন। এখানে পাইপ দিয়েও পানির ব্যবস্থা আছে। স্থানীয় যারা আছে আর প্লাস হচ্ছে যারা এই জায়গাটা চিনে তাদের বেশিরভাগ মানুষই হচ্ছে ঠান্ডা পানি দিয়ে গোসল করার জন্য এদিকে চলে আসে। তো আপনি রিসোর্টে মানে এরকম ঠান্ডা পানি পাবেন না। যদি চান ঠান্ডা পানিতে গোসল করবেন তাহলে এই দিকটাতে আসতে পারেন। এই যে দেখেন এই দিকটাতে আপনারা যে টাঙ্কিগুলো দেখতেছেন এগুলা দেখার দরকার নাই। আপনি ওই যে দেখেন ওই ঝিরিটা দেখেন পানি আসতেছে, ওইটার মধ্যে পাইপ সেট করা দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে এই টাঙ্কিগুলো পুরে। তো এখানে দেখেন এই যে আমি একটু হাতটা ধুইয়া নেই, ও পানিটা সেই ঠান্ডা, গোসল করলে অনেক মজা পাওয়া যেত। যদিও বা আমরা এখন বড় ঝর্ণায় যাই গোসল করব। তো চলেন যাই ওইটার দিকে। সিঁড়িগুলো হচ্ছে অনেকটা পিচ্ছিল, তো আপনি একটু সাবধানে ওঠানামা করবেন, নয়তো কিন্তু সাজেকে কিন্তু কোনো হসপিটালের ওই রকম ব্যবস্থা নাই যে আপনাকে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হবে। আমি আবার আমার সে আগের পজিশনে চলে আসছি এই জায়গাটাতে। তো চলেন এই যে ডান পাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আমরা ঝর্ণার দিকে যাই। যেহেতু এটা মাটির রাস্তা তো পা ফেলার ক্ষেত্রে সাবধান, আর যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে তো আরও বেশি সাবধান, না তো পিছলা খায়া পইরা হচ্ছে হাত পা ভাঙবেন, কোমর ভাঙবেন। জঙ্গলের ভিতর দিয়া মানে এরকম অ্যাডভেঞ্চারাস পরিবেশ দেখতে দেখতে আপনি যখন ঝর্ণায় যাবেন তখন আপনার মনে হইব যে ওফ কি মানে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতাও হইব। কারণ হচ্ছে দেখেন আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কখন যে কোথায় কি হয় বলা যায় না। আশেপাশ থেকে হচ্ছে এরকম একটা পাতা ছিঁড়ে নেবেন, কারণ হচ্ছে যাদের পা পুরা ঢাকা না থাকে বা শরীর ঢাকা না থাকে পুরোপুরি তাদেরকে হচ্ছে এখানে যেহেতু প্রচুর মশা আছে তো মশা কামড়াবে। যদিও বা আমি জানি যে এগুলোতে তেমন বিষ নাই, কিন্তু হচ্ছে আপনি কামড় দিলে তো ব্যথাও পাবেন, একটু চুলকানিও হবে। তো এজন্য হচ্ছে এরকম একটা পাতা নিয়ে নেবেন আর একটু পরপর হচ্ছে পাতাটা দিয়ে এরকম করে
ঝাড়া দিবেন যাতে আপনার গায়ে মশা না বসে। আমি এখন যেই রাস্তাটার মধ্যে আছি এই রাস্তাটা হচ্ছে 3 দিকে বাঁক নিচ্ছে। তো বাম দিকে যদি আমি একটু খেয়াল করি তাহলে ওই যে দেখেন মানে পানিগুলো পড়তেছে, এটাও বলা যেতে পারে একটা মিনি ঝর্ণা। তবে বর্ষাকালে কিন্তু এটাতে প্রচুর পরিমাণ পানি থাকে, এখন যদিও বা নাই। তো আমরা এটাতে যাব না, আমরা যাব হচ্ছে মেইন যেই সিকামতৈষা ঝর্ণা আছে ওইটাতে, ডান দিকের যে রাস্তাটা আছে সেটা ধরে। যতই ভিতরের দিকে যাইতেছি রাস্তাটা হচ্ছে সংকীর্ণ হয়ে যাইতেছে, মানে ঘনত্বটা হচ্ছে গাছপালা জঙ্গলের ঘনত্বটা হচ্ছে বাইরে যাইতেছে, আর পোকামাকড়ও মানে বাড়তেছে আর কি। তো চেষ্টা করবেন আসার সময় ওডোমস ক্রিম গায়ে লাগাই আসার জন্য। এই পাশে যেগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পাহাড়, আর আমি জীবনে শুধু নিচে যাইতাছি। তবে হ্যাঁ, মানে মাঝে মধ্যে ভালো কিছুর জন্য হচ্ছে নিচের দিকে যাওয়াও মানে আমি মনে করি যে ভালো। এই গাছটা দেখতেছেন, এই গাছটা দেখে মনে হইতেছে এটার বয়স তো মানে কয়েকশো বছর হইব। দেখেন গাছের মানে দেখলেই মনে হইতেছে ভয়ঙ্কর, মানে কিরকম একটা জঙ্গলের মধ্যে চলে আসছি, ভয়ঙ্কর একটা গাছ এত বড় বিশাল। এই রাস্তাটা ধরে যাইতেছি, এই রাস্তার আশেপাশে হচ্ছে আপনি আসলে অনেকগুলা হচ্ছে ঝর্ণার আওয়াজ পাবেন। তো এগুলারে আসল ঝর্ণা ভাইবা এগুলার দিকে দৌড় দিয়েন না, বুঝছেন? এগুলা হচ্ছে মানে কয়েকটা ছোট ছোট কূপ, এগুলারে মৃত্যু ফাঁদও বলা হইতে পারে, বলা যাইতে পারে আর কি। যে যদি আপনি ওইদিকে যান, কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আপনার ফিরার আর কোনো সম্ভাবনা নাই। আর যেই রাস্তাটা ধরে যাইতেছে এটা কিন্তু একদম খাদের একদম সাইডে, তো সাবধানে পা ফেলবেন যাতে করে আপনি পইরা না যান, পইরা গেলে কিন্তু একদম ডিরেক্ট খাদের মধ্যে। ফুলপ্রেমী মানুষদের জন্য আমি মনে করি এই জঙ্গলটা ঠিক আছে, কারণ হচ্ছে আস্তে আস্তে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল দেখছি। আর এই যে বিশেষ করে এই ফুলের যে কালারটা আমার কাছে জোস লাগছে, দেখেন সুন্দর না? এই রাস্তাটার মধ্যে মানে ঝর্ণায় যদি যান তাহলে কখনো হচ্ছে একজন বা দুইজন আসবেন না, চেষ্টা করবেন গ্রুপ নিয়ে আসার জন্য বা স্থানীয় বা পরিচিত কাউকে নিয়ে আসার জন্য। কারণ হচ্ছে যে কিছু দূর আসার পরেই মানে আপনার এত পরিমাণ ভয় লাগবে, তখন হচ্ছে আপনার আর ঝর্ণায় যাইতে মন চাইবে না। তো যদি ঝর্ণা যাইতে চান অবশ্যই গ্রুপ ওয়াইজ আসবেন, আর নয়তো গাইড নিয়ে আসবেন, আর পারলে আপনার সিএনজি ড্রাইভারকে ম্যানেজ করে নিয়ে আসবেন সাথে। এতক্ষণ আপনাদেরকে বলছিলাম যে ডান দিকেই আসবেন, তো এখন এই যে এই জায়গাটার মধ্যে এসে দেখতেছি ডান দিকে যে রাস্তাটা গেছে এটা ধরে যদি আমি যাই তাহলে আমি ঝর্ণা যাইতে পারবো না, কারণ হচ্ছে এই রাস্তাটা আগে ছিল না, মনে হয় জুম চাষ করছিল যে সেজন্য রাস্তাটা হয়েছে। আর এই জায়গায় এসে আপনারা বাম দিকে যে রাস্তাটা আছে ওইটা ধরে হাঁটবেন। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা মোটামুটি একটু সমতল, এতক্ষণে খাড়া রাস্তাটার পরে এটা হচ্ছে একটা সমতল জায়গা। আর আশেপাশে ওই যে পাহাড়গুলোর মধ্যে দেখতেছেন না, ওইখানে হচ্ছে জুম চাষ করা হইতো, এখানেও হয়েছে, এখন আর মানে করা হয় নাই আর কি, সেজন্য হচ্ছে এই অবস্থা। তো সামনে যাবেন কোন দিকে? ওই বাম দিকে যাবেন, এখানে হচ্ছে বাঁশের বেড়া করে দেওয়া আছে, তো এদিক দিয়েই আসেন, যাই সামনের দিকে। আর রাস্তাটাও হচ্ছে একদম চিকন হয়ে গেছে, তো ঘাস আছে, ঝোপঝাড় আছে, তো এগুলোর মধ্যে সাপ থাকতে পারে। তো যথাসম্ভব চেষ্টা করবেন আওয়াজ করে যাওয়ার জন্য, বা আপনারা যখন 3-4 জন বা গ্রুপ নিয়ে আসেন একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে যাবেন, যাতে করে কিছু সামনে থাকলেও হচ্ছে আওয়াজে সরে যায়। ঝর্ণার আওয়াজ পাওয়া যাইতেছে, আমরা অনেকটাই কাছাকাছি। এরকম খাড়া রাস্তায় নামার একটা টেকনিক বলে দেই, সেটা হচ্ছে যে আপনারা এই যে খাড়া রাস্তার এই যে এগুলোর মধ্যে হচ্ছে আপনারা মানে সোজা পাটা না ফেলাই একটু আড়াআড়িভাবে মানে পা ফেলাবেন, সেই ক্ষেত্রে আপনি গ্রিপটা ভালো পাবেন, আপনার জন্য হাঁটতেও সুবিধা হবে। আমি এখান থেকে শুটটা নিতেছি, কারণ হচ্ছে এই যে দেখেন খাড়া রাস্তাগুলো আপনি কিভাবে নামবেন, এই যে এভাবে একটু পাটা আড়াআড়িভাবে ফালাইবেন আর আস্তে করে নামবেন, যাতে করে আপনার নামতে সুবিধা হয়। আর যদিও বা মানে খাড়া রাস্তা আমি বাস নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আমার মোটামুটি এটার এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আপনারা চাইলে বাস নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আরেকটু সুবিধা। ঝর্ণার কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে লাস্ট স্টেপ। তো এই জায়গাটা হচ্ছে অনেকটা সাবধানে নামবেন, কারণ হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। তো হাতের বাম পাশে হচ্ছে ঝর্ণা, নেমে গেছি এই পিচ্ছিল অংশটা, তারপরে এই দিকে দেখলাম যে কয়েকজন মিলে রান্নার আয়োজন করতেছে, মনে হচ্ছে যে মানে রান্না করা হবে, মানে খাবার খাবে ওরা, পার্টি টাইপের একটা করবে আর কি ঝিরির পাশে। তো ওদের এই এক্সপিরিয়েন্সটা দেখে আমারও মন চাইতেছে, মানে এটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি যে ঝিরির পাশে বসে রান্না করলো, খাইলো, মজা করলো। পানিটা অনেক ঠান্ডা, আর এই যে পাথরগুলা কিন্তু পিছলা, সাবধানে কিন্তু পা দিবেন, না তো কিন্তু স্লিপ কেটে পড়বেন। এই হচ্ছে সেই বিখ্যাত সিকামতৈষা ঝর্ণা বা সাজেক ঝর্ণা। তো ঝর্ণাটা হচ্ছে দুইটা স্টেপে বিভক্ত, একটা হচ্ছে উপরের দিকে হচ্ছে ঝিরি, আর এটা হচ্ছে আমাদের শাওয়ারের মতো একটা ঝর্ণা। আর এই যে ঝর্ণাটার উচ্চতা মূলত হচ্ছে 80 থেকে 90 ফিট তো হবেই।
ঠান্ডা স্বচ্ছ ছিল। তো যতটা ঝর্ণাটা দেখা বা গোসল কইরা মানে ভালো লাগছে, এখন চিন্তা করতেছি আসলে কিভাবে ফিরবো। মানে হচ্ছে শরীরের তো 12টার জায়গায় 13টা বেজে যাবেই, তারপরও দিল শান্তি। আহা, চার্জ শেষ, ডিভাইসের আর কি ফুল, মানে শরীর কিন্তু ফুল চার্জে আছে। তো আপনাদের সাথে দেখা হইতেছে রুইলুই পাড়ায়, ততক্ষণ পর্যন্ত দোয়ায় রাখেন। অবশেষে জাননি আর রুইলুই পাড়ায় ফিরে আসছি। তো শরীরে হচ্ছে একদমই হচ্ছে এনার্জি বলতে কিছু নাই। তো একটু হচ্ছে গরম তো বেশি, একটু ঠান্ডা খাইয়া ভিতর ঠান্ডা করতেছি, অনেক হিট, মানে উপরে মাথা পুরা গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে গোসল করব, ফ্রেশ হব। ফ্রেশ হইলাম, তো শরীর আর দিচ্ছে না যে কোথাও যাব। ব্যথার ওষুধ খাইছি, পায়ে প্রচণ্ড ব্যথা হইতেছে। তো এখন ব্যথা কমার অপেক্ষায় আছি আর কি। আর একটা টিপস দিয়ে রাখি, আপনারা যখন কোথাও ভ্রমণে বের হবেন, আপনারা কিছু প্রয়োজনীয় ওষুধপত্র আপনাদের সাথে রাখবেন। কারণ সাজেকে আমি খেয়াল করলাম যে ছোট্ট একটা ফার্মেসি আছে, এই ফার্মেসিটাতে আপনি সব রকমের ওষুধ নাও পাইতে পারেন। তবে হ্যাঁ, সব রকমের ওষুধ না থাকলেও কিন্তু বড় বড় প্যাকেট ঝুলে রাখছে, এটা মনে হয় বেশি বিক্রি হয়। এই আমি কিন্তু জয় ট্রিপের কথা বলতেছি, অন্য কিছু ভাইবেন না। এটা বমি বন্ধ করে, বমির ওষুধ। যাই হোক, আপনারা গ্যাস্ট্রিকের ওষুধ, বমির ওষুধ, ব্যথার ওষুধ, এই ওষুধগুলো আপনাদের সাথে রাখবেন, কারণ বলা যায় না কখন কোনটা কাজে লাগে। আর হ্যাঁ, ঘরে বাইরে অনুষ্ঠান বন্ধের ওষুধও কিন্তু সাথে রাখবেন, কারণ সব জায়গায় সব খাবার কিন্তু আপনাকে স্যুট নাও করতে পারে। আজকে হচ্ছে সাজেকে আমাদের দ্বিতীয় দিন, আর এখন ভোর 4:40 বাজতেছে। তো আমাদের কটেজের বারান্দা থেকে মেঘের যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অসম্ভব সুন্দর। ওই যে দেখেন মেঘগুলা এতক্ষণ জমাট ছিল, তারপরে এখন হচ্ছে যে মানে মেঘগুলো উঠতেছে, তো সেজন্য তেমনভাবে বুঝাইতে মানে হয়তো আমি বুঝাইতে পারতেছি না ক্যামেরার মধ্যে। তারপরে হচ্ছে আমি যেটা চোখে দেখতেছি সেটা হচ্ছে কিছু জমাট মেঘ আছে, প্লাস হচ্ছে কিছু হচ্ছে উঠতেছে আর কি। সেজন্য আশেপাশের পরিবেশটা হচ্ছে মানে মনে হইতেছে কুয়াশা কুয়াশা, কিন্তু এগুলো আসলে মেঘ। তো আশেপাশের মানে রিসোর্টগুলা প্লাস হচ্ছে আশেপাশের যে পরিবেশটা, ওইখানে মানে মানুষের তেমন কোনো সাউন্ড নাই, মানে ঝিঝি পোকা বা পাখির যে ডাকটা আছে সেটা শুনতেছি আমি। আমরা হচ্ছে এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না, আমরা এখন যাব কংলাকের চূড়ায়, কারণ হচ্ছে ওইখান থেকে সূর্যোদয়ের বেস্ট একটা ভিউ পাওয়া যায়। কটেজের রুম থেকে বের হইলাম, আশেপাশটা দেখেন পুরাটাই হচ্ছে মেঘে পুরা হচ্ছে ছায়া আছে। ওই যে বারান্দা থেকে ভিউ দেখাইছিলাম তখন মেঘটা বুঝে যেতেছিল না, এখন হচ্ছে আসল মেঘটা বুঝে যেতেছে। এই যে জমাট পাহাড়ের উপরে হচ্ছে মেঘগুলা জমা আছে। আর এই যে নিরিবিলির যে রিসোর্টের যে সিঁড়িটা আছে, আমরা যেহেতু একদম লাস্ট কটেজটা নিয়েছিলাম, এই কটেজ থেকে মানে এই যে দেখেন সিঁড়ি, আমার তো পুরাই হচ্ছে আত্মা কাইপা ওঠে, মানে হচ্ছে এত পরিমাণ খাড়া, মানে সিঁড়ি দেখলেই ভয় লাগে। তো আমরা যেহেতু গতকালকে রাত্রেই সিএনজি ড্রাইভারকে বলে রাখছিলাম, তো দাদা হচ্ছে মানে রিসোর্টের গেটে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন সকাল সকাল অনেক মানুষ হচ্ছে হেলিপ্যাডে চলে আসছে, কিন্তু তাদের যাওয়ার দরকার হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায়, কারণ সূর্যোদয়টা যদি সুন্দর একটা ভিউ আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের কংলাক যেতে হবে। হেলিপ্যাড আসলে আপনি সূর্যোদয় সেরকম ভালো কোনো ভিউ পাবেন না। আশেপাশে তুলার মতো সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে আসলে মেঘ। তো সকালবেলায় রিসোর্টে ঘুমায় না থেকে ঘুম থেকে ওইটা হচ্ছে কংলাকের দিকে আসবেন বা হেলিপ্যাডের দিকে আসবেন, তখন দেখবেন যে পাহাড়ের উপরে মিজোরামের দিকে যেই সাদা সাদা মানে শুভ্র এত সুন্দর, মানে আমার মনে হইতেছে যে কেউ একটা তুলার বিছানা বিছায় দিছে, আমি সেটার মধ্যে শুয়ে মানে আরামসে ঘুমাই, আমার এরকম মনে হচ্ছে। তো আপনারা যদি মেঘের এরকম ভালো ভিউ পাইতে চান তাহলে অবশ্যই বর্ষার শেষ দিকটাতে আসবেন। আর ইংরেজি মাসের কথা যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে অক্টোবর পর্যন্ত আপনি আসতে পারেন বা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আসতে পারেন, তাহলে হচ্ছে মেঘের এরকম সুন্দর ভিউ পাবেন। মানে হচ্ছে আমার মানে মন হইতেছে যে মানে এত সুন্দর এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ। সিএনজি কংলাক পাহাড়ের নিচ পর্যন্ত আসে, তো আমরাও কংলাক পাহাড়ের নিচে চলে আসছি, দাদা এখানে থামাই দিছে। তো এখন হচ্ছে আমরা উপরের দিকে উঠবো। যদি আপনি একটু লেট করে আসেন তাহলে হচ্ছে মানে এখানে হচ্ছে গাড়ির সিরিয়াল লেগে থাকে একদম লাস্ট পর্যন্ত, তো আপনারা হাইটে হাইটে আসতে হবে। আর যদি বেশি মানুষ হয়ে যায় তাহলে আপনি মানে সৌন্দর্যটা হচ্ছে ওই রকমভাবে মানে ফিল করতে পারবেন না। তো চলেন আমরা কংলাক পাহাড় সম্পর্কে জানতে জানতে উপরের দিকে উঠি। ও
কামড়াই কামড়াই কামড়ায়? হ্যাঁ কামড়াই এটাকে কি খাওয়াও? হ্যাঁ হুম, কিছু খায় না? তাহলে এটা বাঁচতেছে কিভাবে? খাবার দাও না? হাঁটতে পারে এখানে ছেড়ে দিলে হাঁটবে? না ময়লা হয়ে যাবে ও, হেলিপ্যাড থেকে হচ্ছে কংলাক পাহাড়ের যে দূরত্বটা এটা হচ্ছে 1.5 কিলোমিটার, আর রুইলুইপাড়া থেকে হচ্ছে 2 কিলোমিটার। তো আপনারা কেউ যদি হাইটে আসতে চান সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতো। এই কংলাক পাহাড় নামটা করা হয়েছে হচ্ছে এখানে হচ্ছে এটার অপোজিটে হচ্ছে একটা ঝর্ণা আছে, কংলাক ঝর্ণা, ওইটার নাম অনুসারে হচ্ছে এটার নামকরণ করা হয়েছে কংলাক পাহাড়। আমরা যখন আসছিলাম নিচে কোনো গাড়ি ছিল না, তো এখন 2 মিনিটের ব্যবধানে হচ্ছে মানে অনেক গাড়ি চলে আসছে, অনেক পর্যটকও চলে আসছে। তো লেট না করি দ্রুত উঠে যাই কংলাকে চূড়ায়, না তো হচ্ছে আমরা আপনাদেরকে কংলাকে সেই ভিউটা, কংলাক থেকে মেঘের যে ভিউটা আছে সেটা প্রপারভাবে দেখাইতে পারবো না। একটু ট্রেকিং করে চলে আসছি হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটারে বলা হয় হচ্ছে মানে এটা একটা পাড়া আর কি। তো এই পাড়াটার নাম হচ্ছে কংলাক পাড়া বা কমলাক পাড়া। এখানে অনেক হচ্ছে কমলা বাগান আছে, যার কারণে ওই নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে কমলাক পাড়া বা কমলাক পাড়া। তো এখানে কমলার পাশাপাশি হচ্ছে হলুদ আর আদার চাষও করা হয়। আর এই পাড়াটাতে মূলত হচ্ছে ত্রিপুরা এবং লুসাই নিগ্রোষ্ঠীর মানুষরা বসবাস করে। তাদের মূল জীবিকা ছিল প্রধানত আপনার জুম চাষ করা, কিন্তু এখন পর্যটন মানে সাজেকের দিকে পর্যটন এটা চালু হওয়ার পর ওরা হচ্ছে ওতপ্রোতভাবে অনেকটাই হচ্ছে পর্যটনের সাথে জড়াই গেছে। তো আমি ওঠার পরে একটু হাঁপাই গেছি, যার কারণে হচ্ছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় এই কংলাক পাহাড়ের চূড়ায়। আর এই যে আশেপাশে দেখেন আমি, মেঘ, পাহাড় ছাড়া কংলাক পাহাড়ের চূড়ায় আর কিচ্ছু নাই। তো আপনি যদি মানে এরকম সুন্দর ভিউ পাইতে চান এবং নিজে সুন্দর সুন্দর ভিডিও নিতে চান এই কংলাক পাহাড়ের চূড়া থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভোরবেলায় উঠে খুব তাড়াতাড়ি হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় আসতে হবে আমার মতো। তাহলে আপনারাও হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় আপনাদেরকে ছাড়া আর কাউরে পাবেন না। অনেক ভোরে ঘুম থেকে উঠছি শুধুমাত্র হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে সূর্যোদয়ের সুন্দর একটা ভিউ দেখাবো, কিন্তু আফসোস হচ্ছে মানে আস্তে আস্তে সূর্য মানে উকি দিয়ে ফেলছে, অনেক বেশি উকি দিয়ে ফেলছে, মানে কম না অনেক বেশি। তো এই যে মেঘের উপরে সূর্যের যে হাতছানিটা বা আলোর যে ফোকাসটা মানে দেখেন, আপনারা দেখেন মানে কি পরিমাণ সুন্দর যে লাগতেছে। মানে আমি আপনাদেরকে আসলে ক্যামেরায় প্রকাশ করতে পারতেছি কিনা সেটা আমি বলতে পারবো না, বাট আমি এই মুহূর্তে পুরাই হচ্ছে ফিদা হয়ে গেছি এরকম একটা পরিবেশের। কংলাক পাহাড়ের চূড়া থেকে এখন নামলাম মাত্র। তো আমরা মূলত হচ্ছে যে কংলাক পাড়ার হাতের বাম দিকে যেই রাস্তাটা ঢুকছে সেই রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠে মূলত হচ্ছে চূড়াটা, কিন্তু ডান পাশে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে হচ্ছে সামনের দিকে গেলেই মূলত হচ্ছে যে আপনি কমলা বাগানগুলো দেখতে পাবেন। ওইখানে কিছু কমলা গাছ এখনও আছে। আর ওই যে বলছিলাম না যে এই কমলা মানে কমলা বাগানের নাম অনুসারে হচ্ছে এখানের পাড়াটার নাম হচ্ছে কমলাক পাড়া করা হয়েছে। তো এই পাড়াটা হচ্ছে অনেক সুন্দর, এখানের মানে পরিবেশটা হচ্ছে আপনার মানে এত সুন্দর, মানে আশেপাশে হচ্ছে গাছপালা প্লাস হচ্ছে এই যে আমি যখন উঠছিলাম তখন হচ্ছে আমি ঘামাই গেছিলাম, বাট এদিকে আসার পরে হচ্ছে ঠান্ডা বাতাসে আমার মানে পুরা শরীর হচ্ছে এখন চিপচিপ একটা ফিল হইতেছে। আর হচ্ছে মানে দেখেন এই যে উপরের দিকে মানে একটু একটু বৃষ্টিও হইতেছে এখন। তো বৃষ্টির কারণেই মনে হয় যে মানে আশেপাশটা হচ্ছে এত ধোঁয়াশা ধোঁয়াশা মেঘের একটা ইয়ে হয়ে গেছে। তো এই হচ্ছে আমার এই যে পিছনে যে বাড়িঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মানে ত্রিপুরাদের ঘর। তো এটা ত্রিপুরা পাড়া। তো মানে সুন্দর এখানের পরিবেশটা এত সুন্দর, মানে আসল পাহাড়ের যে ফিলিংসটা বা পাহাড়ি পরিবেশের যে ফিলিংসটা সেটা হচ্ছে আপনি মানে এই পাশটাতে আসলে অনুভব করতে পারবেন। এখান থেকে প্রায় 8-9 ঘন্টা হাঁটতে হয়। 8-9 ঘন্টা হাঁটতে হয়? লাজবোদার এই আপনাদের এখানে আশেপাশে নাই নাকি এখন? আর আমাদের এখানে না, এখানে সব কমলা বাগান নষ্ট হয়ে গেছে।
চারাগুলো ধরুন কমলা যে জায়গায় একবার চাষ করলে ওই জায়গায় আবার দ্বিতীয়বার হয় না। আর হয় না মাটি এখানে মানে এখন নাই বলতে গেলে না আছে কয়েক মানে কিছু অল্প কিছু ওইদিকে আছে এই এমপি রিসুতে এই খাসরাঙ্গে হ্যাঁ খাসরাঙ্গের মধ্যে ওই পাশটার মধ্যে নিচের দিকে যে পাহাড়ের ঢালটা ওটার মধ্যে হ্যাঁ এটা দেখা যায় তখন এখান থেকে 2 টাকা 2.5 টাকা পাওয়া যায় এই কমলাটা এখান থেকে সব ক্যারিং করে বাজারে নিয়ে যায় বড় হইতো নাকি বড় বড় মোটা মোটা কমলা মানে সুন্দর সুন্দর কমলা কয়দিন আগে কয় মাস আগে তো এখানে ডাক্তারকে দেখাচ্ছেন খাগড়াছড়িতে দেখানোর পরে কাজে লাগে না ডাক্তার বলে তেমন ব্যথা দ্বারা খাওয়ার পরে কোনো কাজে লাগে না এখন তোর রোগের মধ্যে আছে ঘটনা হচ্ছে এই যে ওনারে দেখতে পাচ্ছেন না উনি হচ্ছে আমার এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন ছোট্ট একটা ত্রিপুরা বাচ্চা নাইথাপ ত্রিপুরা ওর বাবা আমি আসলে ওর সাথেই দেখা করতে আসছিলাম বাট আমি ওরে পাই নাই ও নাকি ওর মার সাথে ওর নানুর বাড়িতে গেছে ওর নানু অসুস্থ তো ওর নানু বাড়িটা হচ্ছে এই সাজেকের হচ্ছে 9 নম্বর ওয়ার্ডের শিলদাইয়ের লুইপাড়া বলে ওই এলাকায় তো ওইখানে যাইতে হচ্ছে এখান থেকে হেঁটে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে তো চিন্তা করেন ছোট্ট একটা বাচ্চা 4 ঘন্টা হচ্ছে হাইটা গেছে তো ওইখানকার যাতায়াত ব্যবস্থাটা মানে কি পরিমাণ খারাপ মানে ওইখানে হচ্ছে মানুষ অসুস্থ হইলে মানে ওই রকম পরিমাণ সেবাটা পাচ্ছে না সুযোগ সুবিধা পাচ্ছে না যেটা হচ্ছে নর্মাল মানুষ পায় তো এই জিনিসটা শুনে আমার খুব কষ্ট লাগছে যে কংলাকে ওঠার সময় আপনাদেরকে জমাট যে মেঘটা সেটা দেখাইতে পারি নাই এই যে এখন হচ্ছে মেঘটা উঠতেছে না জৈমা আছে তো দেখেন এই যে জমাট মেঘের সৌন্দর্য মানে পাহাড়ের মানে চূড়ার ফাঁকে 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 হচ্ছে সাদা শুভ্র মানে তুলার মতো সুন্দর হচ্ছে মেঘগুলো কি সুন্দরভাবে বিছায় আছে এত সুন্দর পরিবেশ মানে আপনি উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই হচ্ছে খুব সকালে মানে ভোর থেকে মানে সকালটা হইতেছে এরকম টাইমে কিন্তু কংলাকে আসতে হবে টুরিস্টের সাথে যদি ড্রাইভারদের মন মিলে আপনারা এই টুরিস্টরা যদি খারাপ ব্যবহার না করে এই ড্রাইভারদের সাথে তাহলে ওরা ইচ্ছা মতো ঘুরায় আর যদি খারাপ ব্যবহার করেন ড্রাইভারদের সাথে তাহলে ওনারা শুধু একবার করে সার্ভিস দিবে এর বেশি দিবে না না ওনাদের লজ্জা তারপরও এটা ওরা মানবে কিন্তু আপনারা একটু মানে সংযত থাকতে হবে ড্রাইভারকে কিন্তু খাইতে চাই না ড্রাইভার কেননা এই বলে যে অনেক টিকা খাওয়াইছে যা যে টিকা খাওয়াইছে এরকম খানা যদিও মানে খাইতে মন চায় না আর এরকম করে বলে ওনারা যখন চলে যাবে টুরিস্টরা তখন জিজ্ঞাসা করি আর কি কেন খানা এত জোর করতেছে কয় তুমি জানো না ওনারা যেই টিকা খাওয়াইছে আমার আর খাওয়ানোর ইচ্ছা করে খাইতে ইচ্ছা করে না দিনা এই যে আমার ইয়া ভাই বোন স্তন বাংলা ভাষা হচ্ছে ভাই বোন চাকমা ভাষা হচ্ছে ভাই বোন স্তন আপনারা যদি কংলাকে আসেন অবশ্যই দিদির দোকানটাতে আসবেন দিদির হাতের চা মাশাআল্লাহ মানে এত মজা আমি একটু আগে চা খাইছি কংলাকে ওঠার সময় ভাবছিলাম যে চা খাইয়া উঠবো কিন্তু দিদি তখন দোকান ওপেন করতেছিল যার কারণে তখন ঢুকতে পারি নাই তো নিচে নামার পরে দিদির দোকানে ঢুকলাম চা খাইলাম এখন আলহামদুলিল্লাহ একটু ভালো ফিল করতেছি এখন আছি হেলিপ্যাডে আর এটা হচ্ছে হেলিপ্যাড 1 আর ওই যে ওই পাশে সাজেকের যে মসজিদটা দেখতেছেন ওই পাশটা আসলে ছিল হেলিপ্যাড 2 এখন হচ্ছে ওই জায়গাটাতে মসজিদ করা হয়েছে আর এই মসজিদটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়ার উপরে মানে বানানো একটা মসজিদ যেটার মানে এই এর উপরে কোনো উচ্চতায় কোনো মসজিদ বাংলাদেশে নাই আসলে তো আমরা ওই দিকেও যাব মসজিদটাও আপনাদেরকে দেখাবো তো এর আগে এখানে দেখাই এই যে হেলিপ্যাডের এই জায়গাটা থেকে আপনি 360 ডিগ্রি একটা ভিউ পাবেন এই যে এই পাশে হচ্ছে মিজোরাম ভিউ আর ওই যে ওই পাশটা হচ্ছে বাংলাদেশ ভিউ এখন হচ্ছে মানে চারপাশটা হচ্ছে মেঘে ঢাকা আছে আপনারা যারা ইভেন্টের সাথে আসেন তো ইভেন্টের ওই পোস্টগুলোর মধ্যে আপনারা দেখেন যে সাজেকের মানে বিভিন্ন স্পট আপনাদেরকে ঘোরাবে তো বলে যে হেলিপ্যাড মসজিদ লুসাইগ্রাম 0 পয়েন্ট তো এগুলোর দূরত্বটা আমি আসলে আপনাদেরকে দেখাই তো আমি তো এখন হেলিপ্যাডে আছি তো হেলিপ্যাড থেকে ওই যে দেখেন এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখা যাইতেছে এই পাশটা হচ্ছে সাজেক 0 পয়েন্ট আর এইখান থেকে দাঁড়াইয়েই দেখা যাইতেছে হচ্ছে এই যে সাজেকের মসজিদ আর মসজিদটার অপোজিট সাইডে মানে নিচে হচ্ছে লুসাইগ্রাম তো নিশ্চয়ই দূরত্বটা বুঝতে পারতেছেন বিকেলের দিকে হেলিপ্যাডে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে এইখানে এই হেলিপ্যাড থেকে বসে আপনি সূর্যাস্তের অসম্ভব সুন্দর একটা অনুভূতি নিতে পারবেন প্লাস এই জায়গাটার মধ্যে বিকেলবেলা এত পরিমাণ বাতাস থাকে আশেপাশে মেঘ থাকে মানে আপনি এই পরিবেশটাতে বসলে হচ্ছে আপনার মন জুড়ায় যাবে আর মনে রাখবেন মানে সূর্যোদয় দেখার জন্য আপনি কংলাক হচ্ছে বেস্ট অপশন আপনার জন্য আর সূর্যাস্ত যদি আপনি দেখতে চান তাহলে এই হেলিপ্যাডটা হচ্ছে আপনার জন্য বেস্ট জায়গা
বিকালে যখন ঘুরতে আসবেন তো আসার পরে হচ্ছে এখানে বসবেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস করবেন, কিন্তু এমন কিছু করবেন না যেটা হচ্ছে অন্য মানুষ বিরক্ত হচ্ছে, কারণ আপনি যেরকম ঘুরতে আসেন অন্যরাও কিন্তু ঘুরতে আসে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন এবং নিজে একটু সংযত থাকবেন। এবার আসার পরে একটা ব্যাপার খেয়াল করলাম যে মানে অনেকগুলা কুকুর দেখতেছি আমি সাজেকে। এটা আমি মানে এর আগে যতবারই আসছি মানে দেখি নাই। তো মানে সেন্ট মার্টিনেও কিন্তু প্রথম দিকে হচ্ছে এরকম অল্প কিছু কুকুর ছিল, কিন্তু এটা এখন বাড়তে বাড়তে মানে পর্যটকদের জন্য হুমকির মতো হয়ে গেছে। তো মানে সাজেক যেন মানে দ্বিতীয় সেন্ট মার্টিন না হয় সেটার জন্য হচ্ছে কর্তৃপক্ষের প্রতি আমার একটু অনুরোধ থাকবে যে এই বিষয়টা একটু ভাববেন। অনেকেই এই জায়গাটার মধ্যে আইসা ছবি তোলার জন্য যুদ্ধ লাগা থাকেন বা সিরিয়াল ধরে অপেক্ষা করেন। তো আপনাদেরকে এখানে মানে রিল্যাক্সে ছবি তোলার জন্য একটা টিপস দিতেছি। সকালে যখন আসবেন মানে ভোরে বা সকালের দিকে যখন আসবেন তখন হচ্ছে আমার মতো এরকম মানে আশেপাশে হচ্ছে খালি থাকবে, আপনাদের হচ্ছে সিরিয়াল ধরতে হবে না, আর আপনি রিল্যাক্সে হচ্ছে এখানে দাঁড়িয়ে যতক্ষণ ইচ্ছা ছবি ভিডিও নিতে পারবেন। এখন আছে সাজেকের মানে একটা স্পট হচ্ছে স্টোন গার্ডেন সেখানে, আর এটার মধ্যে হচ্ছে মানে 12 বছরের নিচে যারা আছে তাদের কোনো টিকিট লাগে না, আর 12 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য 20 টাকা লাগে। আর এখানে আসলে আপনি কেন আসবেন, এখানে আসলে হচ্ছে আপনি এই যে বাংলাদেশ ভিউর কিছুটা হচ্ছে ভিউ পাবেন বা পাহাড়গুলো দেখতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে দেখার মতো তেমন মানে আকর্ষণীয় কিছু নাই। আর আমার কাছে মনে হয়েছে যে এখানে 20 টাকা দিয়ে ঢোকাটা হচ্ছে লস প্রজেক্ট। এই যে দেখেন কি সুন্দর মেঘ, সাজেকে কিন্তু আমরা মূলত এটার জন্যই আসি। তো আপনারাও কিন্তু সাজেকে মেঘ দেখতেই আসেন। তো আপনারা এমন একটা রিসোর্ট বাছাই করবেন যে রিসোর্টটা থেকে হচ্ছে এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে সামনে হচ্ছে মেঘ আর পাহাড়, আর কিন্তু মাঝখানে কিচ্ছু নাই, কোনো রিসোর্টের মাথা নাই, কোনো মানুষজন নাই। তো আমরা সাজেকে টাকা দিয়া রিসোর্টে উঠবো, যদি আমরা মানুষের মাথা দেখতে হয়, রিসোর্টের মাথা দেখতে হয়, তাইলে কেমনে হবে? আমরা দেখবো শুধু হচ্ছে বারান্দা থেকে মেঘ আর পাহাড়। আজকে থাকবো এই রিসোর্টের নাম হচ্ছে সাংগ্রাই হিল রিসোর্ট। আর হিল রিসোর্ট বলার একটা মেন কারণ হচ্ছে এই রিসোর্টের কটেজের বারান্দাগুলো থেকে ভারতের মিজোরামের যে পাহাড় আছে পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর যদি আপনারা এই রিসোর্টটা বুক করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন রিসোর্টে ঢোকার সময় হাতের বাম পাশে 2 নাম্বার যে রুমটা আছে সেটা বুক করার জন্য। কজ হচ্ছে এই রুমটা থেকে মানে রুমের বারান্দাটা থেকে আপনি পাহাড় এবং মেঘের সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে আমি আজকে থাকবো এই রুমটাতে, আর রুমটা হচ্ছে মোটামুটি সব রিসোর্টের রুমের মতোই, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটার যে ওয়াশরুমটা আছে সেটা এই যে এই হচ্ছে রুমের সেই ওয়াশরুম। বিশেষত্বটা হচ্ছে এই যে এখানে যদি আমি জানালাগুলো খুলে দেই দেখেন আপনি এখানে প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারবেন।
আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে উঁচুতম জায়গার যে মসজিদ সেটাতে, আর এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1740-50 ফিট উপরে তো হইবই। আর মসজিদটার অবস্থান হয়েছে খুব সহজ, ওই যে লুসাই গ্রামের অপোজিটেই হচ্ছে মসজিদের অবস্থান। আর এই মসজিদটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা হচ্ছে হাতের বাম পাশে আপনি মিজোরামের ভিউ পাবেন, আর ডান পাশে তাকাইলে হচ্ছে বাংলাদেশের ভিউ পাবেন। দুই সাইডে এখন মানে পরিপূর্ণ মেঘ আছে, মানে দেখতে মানে এই পাশ থেকে দেখতে মানে পুরাটা সাজেকরে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনারা যারা পর্যটক আসেন তারা হচ্ছে মানে আজান দিলে মানে নামাজের সময়টাতে আপনারা এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবেন। আর হ্যাঁ, এখানে হচ্ছে হাতের বাম পাশে মহিলাদের জন্য নামাজের স্থান আছে, যারা নামাজ পড়তে চান এখানে আসতে পারেন। বসে আছি ঝাড়বোস পিকনিক স্পটে, যেটা হচ্ছে হেলিপ্যাডের পূর্ব পাশে। তো সাজেক আসার পরে মেঘ দেখছি, বৃষ্টি দেখছি, এখন হচ্ছে রংধনু দেখতেছি এখান থেকে বসে বসে। তো সাজেক আসার 16 কলা পূর্ণ হয়ে গেছে। ঝাড়বোজে আসার সময় হঠাৎ করে হচ্ছে শান্ত দাদার সাথে দেখা হয়ে গেছে। তো দাদাকে আমার ভিডিও যারা দেখছেন বা রিসেন্ট দেখতেছেন তারা মোটামুটি সবাই হচ্ছে দাদাকে চিনেন। তো দাদারে বিশেষভাবে পরিচয় করাই দেওয়ার কিছু নাই। তো আমি যে দাদার সাথে এবার আসছি, ওনাকে যদি আপনারা ভিজিট পান বা কোনো রকমে ওনার সাথে না আসতে পারেন তাহলে নিঃসন্দেহে শান্ত দাদার সাথে আসতে পারেন। তো দাদার যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমি স্ক্রিনশটে মানে স্ক্রিনে দিয়ে রাখছি, আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রয়োজনে কাজে লাগবে। আপনাদের সবাইকে বলতেছি না, কিছু মানুষকে বলতেছি যারা হচ্ছে এরকম ধরনের কাজগুলো করেন। এখানে আসছেন, পানি খাইছেন, 7 আপ খাইছেন, এই বোতলগুলো কেন এখানে ফালাই রাখতে হবে? আপনি খাইছেন, এখানে আশেপাশে হচ্ছে মানে একটু পরপর হচ্ছে ডাস্টবিন দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে গিয়ে ওইখানে ফালান। এইখানে কেন এই জিনিসগুলো ফালাইতে হবে? নোংরা করতেছেন, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা সুন্দর জায়গা, এটা কেন নোংরা করতে হবে? আপনি একজন যদি সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এই ধরনের কাজ কখনোই করবেন না। তো যারাই সাজেক আসবেন চেষ্টা করবেন যে এইভাবে আশেপাশে পরিবেশ নোংরা না করতে, কারণ এটা সুন্দর জায়গা, সুন্দর রাখেন। এভাবে নোংরা করার কি আছে বলেন? আর মোটামুটি মানে পর্যটন স্পট যেগুলোতেই আপনারা যান ঘুরতে, মানে চেষ্টা করবেন সবসময় পরিবেশটাকে সুন্দর রাখতে, যাতে আপনি যেরকম ঘুরা শান্তি পাবেন, যাতে পরবর্তী অন্য কোনো মানুষ আসলেও হচ্ছে মানে ঘোরাঘুরি করে সেরকম সৌন্দর্যটা ফিল করতে পারে। এরকম আশেপাশে নোংরা দেখলে কিন্তু যে কারো মনটা ভেঙে যাবে। এই যে দিদি নিয়ে যান, না দিয়ে দেই না, আসেন। আপনারা কি এগুলো বিক্রি করেন? ও আপনারা পরিষ্কার করেন এই জায়গাটা? কাজটা করেন। আপনাদের বেতন কত দেয়? ও এখানে দোকানে থাকেন নাকি? দোকান আপনার দোকান আছে? কিসের দোকান? আপনারা এই বোতলগুলো এখানে ফালাইয়েন না, আমাদের কষ্ট হয় এগুলা উঠাইতে, একটু বলতে পারবেন? আরে আপু বললে কি বলবে, হ্যাঁ যারা কতজনে খুঁজে খুঁজে ডাস্টবিন খুঁজে যায়। ডাস্টবিন তো এখানে অনেক জায়গায় দেওয়া আছে, একটা দুইটা করে দেওয়া আছে। ভাই একটু ময়লাগুলো জুড়িতে ফেলা দিছে পিছনে, ও ওইটাই ওর জন্য বলতে পারি না। দেখছেন করতে পারবি না ভাই, কাকে হাতা কেউ ধরতে পারে, কিন্তু আসলে এখানে সচেতন লেখা আছে। তারপরে এখানে মাইক দিয়ে সবসময় বলে, তারপরে এখানে ময়লা করেন না বা নোংরা করেন না, ময়লাগুলো একটু ডাস্টবিনে নিজস্ব জায়গা ফেলায়। মানুষ কত খারাপ, মানে খাইতেছে বা ইয়ে করতেছে, ইউজ করতেছেন জিনিসগুলো ডাস্টবিনে ফেলান, আপনি এখানে সেখানে কেন ফেলাইতেছেন? এই যে ওনাদের কাজ বাড়াইতেছেন, ওনারা এখানে দোকান দেয়, ওনাদের দোকানের পরিবেশটা সুন্দর থাকে না, দোকানেও খাইতেছেন। হ্যাঁ আমাদের গরিবে তো কষ্ট করতে লাগবে না, কষ্ট তো করবেন ভালো কথা, কিন্তু ওনারা যারা আসতেছে তারা যে এগুলা করে দিয়ে যেতেছে এটা তো আপনাদের এক্সট্রা কাজ, তাই না? এটা যদি আপনারা পরিষ্কার করতে হইতেছে এই টাইমটা তো আপনি আপনার কাজে দিতে পারতেন। তো শুনেন, আমি আপনাদের সবাইরে একটু রিকোয়েস্ট করতেছি, যেখানেই যান মানে যেখানেই ঘুরতে যান, পর্যটন স্পট যেটাতেই যান, আপনারা মানে আমার কাইন্ড রিকোয়েস্ট হচ্ছে আপনারা এইভাবে পরিবেশটা নোংরা করবেন না। আপনারা যেটা ইউজ করতেছেন বা খাইতেছেন এই জিনিসগুলো হচ্ছে কোথায় ডাস্টবিন আছে সেটা দেখে একটু কষ্ট করে ওই জায়গাটার মধ্যে ফালাইবেন। এখন
আমি আছি লুসাই গ্রামে। আর লুসাই গ্রামটা মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে এই পাশে হচ্ছে মডেল গ্রাম, আর এই পাশটা হচ্ছে কটেজ, মানে যেগুলোর মধ্যে আপনারা আসলে মানে বুকিং করে থাকতে পারবেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লুসাই গ্রামের যে ঐতিহ্য আছে, মানে মডেল যে গ্রামটা তৈরি করা হয়েছে সেটা দেখানো। তো চলেন ওই দিকেই যাই। 30 টাকার টিকিট কেটে আপনি লুসাই গ্রামে ঢুকতে পারবেন। আর আমার পিছনে যে দোকানটা দেখতেছেন এটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান, মানে হচ্ছে এখানে কোনো দোকানদার নাই, আপনি জিনিস নেবেন টাকাটা দোকানে রেখে দিবেন তাইলে। এই পাশে দুইটা দোকান আছে দোকানদার ছাড়া, এটার মধ্যে হচ্ছে কিছু স্টেশনারি আইটেম প্লাস হচ্ছে কসমেটিক আইটেমও আছে। আর পাশেরটাতে হচ্ছে কিছু ফ্রুটস রাখা আছে, এই যে দাম সহ উল্লেখ করে দেওয়া আছে আপনি কোনটা নিলে কত টাকা দিতে হবে। দোকানদার ছাড়া দোকানের পাশে হচ্ছে একটা মিরর আছে, এখান থেকে হচ্ছে আপনি মানে ঠিকঠাকভাবে রেডি হইয়া ছবির জন্য পোস্ট দিতে পারবেন আর কি। এইখানে হচ্ছে মূলত হচ্ছে যে আপনি ভালোভাবে নিজেরা পোস্ট দিয়ে রেডি করলেন। লুসাইদের একটা ঘর দেখাই আপনাদেরকে। এই যে এই পাশটা হচ্ছে বারান্দা ঘরের। এই যে ঘরের ভিতরে একটা, এটার শুদ্ধ ভাষায় কি বলে আমি জানি না, তবে আমাদের এখানে বলা হয় হচ্ছে কাইলার সিয়া। আর এটার দিয়ে কি করে আসলে এটা ডেমো এখানে ছবির মাধ্যমে প্রকাশ করে দেওয়া আছে। আর এইখানে হচ্ছে ওদের শিকার করা কিছু জীবজন্তুর মাথা, মানে ওরা শিকার করার পর কিভাবে সংরক্ষণ করতো। ওই যে গেটের পাশে হচ্ছে কিছু দেওয়া আছে, ওইখানে মানে এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে সাজানো আছে আর কি গেটের পাশটাতে। আর ওরা কিভাবে শিকার করতো ওইটাও হচ্ছে ছবির মাধ্যমে এখানে প্রকাশ করা হয়েছে। মূলত হচ্ছে ওদের জীবনধারাটা মানে কীরকম ছিল, কি করতো না করতো, এই জিনিসগুলোই হচ্ছে পেন্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে আর কি। তো এটা হচ্ছে এই পাশটা হচ্ছে ঘরের ভিতর। এখানে হচ্ছে ওরা যেই মানে সিস্টেমে চুলা তৈরি করতো বা যে চুলাটা রান্না করতো এরকম করে সেট আপ করে দেওয়া আছে। এখানে ওরা লাকড়ি রাখতো যাতে লাকড়িগুলো শুকনা থাকে। আর এই পাশটাতে হচ্ছে একটা সিটিং টাইপের এরিয়া আছে। আর এখানেও হচ্ছে ওদের একটা বেড আছে, এই যে ওরা কিভাবে বেড বানাইতো বা শুইতো থাকতো এই জিনিসগুলোই আর কি। আর এই পাশটা দিয়েও সুন্দর ছোটোখাটো একটা বারান্দা আছে। এই যে দেখেন বারান্দার এখানে দাঁড়াইয়া এই যে দেখেন সামনে পুরাটাই হচ্ছে মিজোরাম ভিউ। এখন মেঘ আছে তবে অল্প আর কি, যেহেতু রোদ উঠে গেছে মেঘটা একটু কমে গেছে আর কি। হচ্ছে লুসাই গ্রামের সেকেন্ড স্টেপ বলা যেতে পারে। তো এখানে একটা বিশেষ জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাই আসেন। এই যে সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লুসাইদের মানে মেইন যে অধিপতি আছে ওনার ঘর। ওদের ভাষায় বলে হচ্ছে লাল ইন, ওদের লাল ইনের ঘর। তো এই যে আসেন ঘরের ভিতরটা একটু দেখাই। এই যে এই হচ্ছে ঘরের সামনের যে ফ্রন্ট অংশটা সেটা। আর এখানে হচ্ছে ঘরের ভিতরে ওই যে একটু আগে যে ঘরটা দেখাইছি সেটার মধ্যে হচ্ছে এই সেট আপ দেওয়া আছে। এই ঘরের একটা বিশেষ জিনিস হচ্ছে এই যে লাল সুদ বা একটা স্তম্ভ, যে যদি কেউ কোনো বড় রকমের মানে অন্যায় করতো, মানে হচ্ছে খুন খারাপি করে আসতো, তখন হচ্ছে তার খুনের সাজাটা মাফ হওয়ার জন্য সে এই স্তম্ভটার ভিতর ধরলে রাজা হচ্ছে তাকে মানে সেটা থেকে নিরাপত্তা দিত। আর তার যেই পরবর্তী বংশধরেরা তারাও হচ্ছে এই রাজার দাসত্ব করতে হইতো আর কি, মানে ওদের অধিপতির। এখানে লুসাইদের 3 জন চিফের ছবি দেওয়া আছে। উনি হচ্ছে 1953 থেকে 1959 পর্যন্ত হচ্ছে চিফ ছিলেন। এরপর হচ্ছে উনি আবার 59 থেকে 71 পর্যন্ত চিফ ছিলেন। আর বর্তমান চিফ হচ্ছে উনি, এই যে ওনার ছবি দেওয়া আছে এখানে। এখন হচ্ছে থার্ড স্টেপের দিকে আমরা যাচ্ছি। তো ওইদিকে কি আছে ওইটাও দেখাবো আসেন। এই যে দেখেন এখানে 2 জন জমিদার শুয়ে আরাম করতেছে। তো এটা আসলে কি সেটাও একটু দেখাই আসেন। এটা হচ্ছে জলবুক, যেখানে হচ্ছে লুসাইদের 15 বছরের উপরে যারা যাইতো তাদেরকে হচ্ছে এখানে প্রশিক্ষণ দেওয়া হতো বিভিন্ন বিষয়ের উপর। আর হচ্ছে 6 থেকে 15 বছর বয়সী যেসব ছেলেরা ছিল ওদের মানে কাজ ছিল হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে সাহায্য করা, মানে টুকটাক মানে লাকড়ি তারপরে এগুলা আয়না দেওয়া বা মানে টুকটাক কাজ করা আর কি। একটা স্টেজের মতো আছে। তো আমার মনে হয় যে এখানে ওরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময় হচ্ছে এটা ইউজ করে। আর এই পাশে হচ্ছে বসার কয়েকটা জায়গা মানে সিটিং কর্নার কইরা দেওয়া আছে, যেখান থেকে হচ্ছে আপনি অনেক সুন্দর ভিউ পাবেন। এছাড়াও আছে দোলনাও আছে। তো ওই যে ওই পাশটা দেখেন ওইটা হচ্ছে একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, মানে হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর, ওইখানে অনেক বাতাস আছে। তো এই হচ্ছে পুরাটা লুসাই গ্রামের সারসংক্ষেপ। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে শুরুতে যেরকম দেখাইছিলাম না যে একটা দোকানদার ছাড়া দোকান, এখানে হচ্ছে লাস্টের দিকে একটা দোকানদার ছাড়া দোকান আছে। এটার মধ্যে কিছু ড্রিঙ্কস দেওয়া আছে আর দাম উল্লেখ করে দেওয়া আছে যে কয়টা আপনি কোনটা নিলে কত টাকা দিতে হবে। ভিডিও এখনো শেষ হয় নাই, এই তো গেল হাফ প্যাকেজ। ফুল প্যাকেজের কথা মনে আছে তো? এবার আমরা ঘুরবো খাগড়াছড়ির কয়েকটি স্পট।
খাগড়াছড়ির এফএনএফ রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করে এখন আমাদের গন্তব্য রিসাং ঝর্ণার দিকে। গেট থেকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে চলে যাচ্ছে ভিতরের দিকে। কিছু দূর আসার পর এই জায়গাটি থেকে আর ভিতরের দিকে আমাদের গাড়ি নিয়ে যাওয়া নিষেধ। এখান থেকে আপনারা দুই উপায়ে ঝর্ণার কাছে যেতে পারবেন। আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারবেন, চাইলে বাইক নিয়েও যেতে পারবেন। বাইকে আসা যাওয়া জনপ্রতি খরচ পড়বে 100 টাকা। এক বাইকে 2 জন উঠতে পারবেন। এই জায়গা থেকে ঝর্ণার দূরত্ব 750 মিটারের মতো। চাইলে হেঁটে যেতে পারেন, বেশিক্ষণ সময় লাগবে না। বাইক থেকে নেমে আপনাদেরকে ঝর্ণা পর্যন্ত যেতে আরো 285টি সিঁড়ি অতিক্রম করতে হবে। অবশেষে দেখা পেলাম রিসাং ঝর্ণার। ঝর্ণায় গোসল শেষ করে চাইলে এই ঝর্ণার পাশের দোকানটিতে ড্রেস চেঞ্জ করতে পারবেন। এবারে আমাদের গন্তব্য আলুটিলা পর্যটন স্পট। আলুটিলা পর্যটন স্পট এবং আলুটিলা গুহা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। এখন আমরা চলে এসেছি আমাদের আজকে শেষ স্পট, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। এখানে 7 বছরের ঊর্ধ্বের জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা করে। ঢুকতেই আপনাদের চোখে পড়বে ছোটখাটো একটা শপিং মল। এখান থেকে চাইলে আদিবাসীদের অনেক কিছু কিনতে পারবেন। এই যে একটু হাঁটলেই হাতের এই পাশটা দিয়ে আপনারা ঝুলন্ত ব্রিজে যেতে পারবেন। তার আগে চলুন আপনাদেরকে আরেকটি বিশেষ জায়গা দেখিয়ে নিয়ে আসি। আরেকটু সামনে গিয়ে হাতের ডান দিকে মন নিলেই দেখতে পাবেন এই পার্কের বিখ্যাত একটি স্পট লাভ পয়েন্ট। একটা ছবি তো এখানে তোলাই যায়। এবার চলুন ঝুলন্ত ব্রিজটি দেখে আসি। শুরুতেই কিন্তু লেখা আছে যে সেতু দুলাবেন না, তাই আপনারা যারা এই ঝুলন্ত ব্রিজে আসবেন কেউ কিন্তু ভুলেও এই সেতু দুলাবেন না। সাজেকে আপনারা যারা 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিনের প্ল্যান করেন বা একটা ট্যুর প্ল্যান চান, তো তাদের জন্যই হচ্ছে এই ট্যুর প্ল্যানটা দেওয়া। শর্টকাটে দিচ্ছি শুনেন। যারা 1 রাত 2 দিনের জন্য আসেন তাদেরকে একটু দৌড়াদৌড়ির উপরে থাইকেই হচ্ছে স্পটগুলো ঘুরতে হয়। তো প্রথম দিন আসার পরেই হোটেলে চেক ইন করে চলে যাবেন ঝর্ণায়। তো ঝর্ণা থেকে ফিরে যাতে আপনার লাঞ্চটা সেরে নিতে পারেন, সেজন্য যাওয়ার আগে অবশ্যই রেস্টুরেন্টে অর্ডার করে যাবেন। তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আপনি চলে যাবেন হেলিপ্যাডের দিকে। ওই দিকটাই হচ্ছে সাজেক 0 পয়েন্ট, হেলিপ্যাড, মসজিদ। তো হেলিপ্যাডে বসে বসে সন্ধ্যার দিকে সূর্যাস্তটা উপভোগ করবেন। আর রাতে চলে যাবেন হচ্ছে রুইলুই পাড়ার দিকে, যে কসমেটিক দোকানগুলো আছে বা বাহারি জিনিসপত্র দোকান আছে ওইগুলো ঘুরবেন, মন চাইলে কেনাকাটা করবেন। তারপর রাতে খাবার দাবার শেষ করে এসে ঘুম দিবেন। আর ঘুম থেকে উঠে সকালে হচ্ছে চলে যাবেন কংলাক পাহাড়ের দিকে। কংলাক পাহাড় দেখা শেষ হইলে চলে আসবেন লুসাই গ্রামে। তো লুসাই গ্রাম ঘোরাঘুরি শেষ করে সকালে নাস্তা শেষ করে আপনি চলে যাবেন বাড়ির উদ্দেশ্যে। আর যারা ফুল প্যাকেজ নেন, মানে হচ্ছে খাগড়াছড়ি স্পটগুলো ঘুরবেন, তো তারা হচ্ছে সকালের স্পটে এখান থেকে চলে যাবেন, তারপর দুপুর থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়ি স্পটগুলো ঘুরবেন। এখন বলবো 2 রাত 3 দিনের যে প্ল্যানটা আছে সেটা, তো এটা মূলত হচ্ছে ওইটার মতোই, কিন্তু এটার মধ্যে আপনি একটু রিল্যাক্সে ঘুরতে পারবেন। মানে হচ্ছে আপনি প্রথম দিন আসলেন, হোটেলে চেক ইন করলেন, ফ্রেশ হইলেন, দুপুরে খাবার দাবার খাইলেন, তারপর হচ্ছে যাবেন স্টোন গার্ডেনের দিকে। সেখানে দেখার মতো তেমন কিছু নাই, একটু হচ্ছে বসে রিল্যাক্স করতে পারবেন, বা পরিবেশটা আশেপাশে গাছপালা আছে, তো ঠান্ডা আছে, ভালো লাগবে। তো ওইখান থেকে ফিরে আপনি চলে যাবেন হচ্ছে হেলিপ্যাডের দিকে। আর হেলিপ্যাড, সাজেক মসজিদ, তারপর হচ্ছে 0 পয়েন্ট, এগুলো তো সব একসাথে। তো ওইখানে বসে হেলিপ্যাড থেকে হচ্ছে সূর্যোদয় মানে সূর্যাস্তটা উপভোগ করবেন। আর হচ্ছে যে আশেপাশে যেই স্ট্রিট ফুডের দোকানগুলো আছে ওইখান থেকে খাবারও খাইতে পারেন চাইলে। তারপর ওইখান থেকে ঘুরে চলে আসবেন রুইলুই পাড়ার দিকে, কেনাকাটা করবেন, দেখবেন, ঘুরবেন। তারপর রাতে এসে খাবার দাবার খেয়ে ঘুম দিবেন। সকালে হচ্ছে চলে যাবেন কংলাকের চূড়ায়। কংলাক ঘোরা শেষ হইলে তারপর রুমে আসবেন, চেঞ্জ করতে হলে করবেন, তারপর চলে যাবেন ঝর্ণায়। ঝর্ণা থেকে ফিরে আপনি লাঞ্চ শেষ করে তারপর একটু আবার চাইলে হেলিপ্যাডে যাইতে পারেন, বসতে পারেন, আড্ডা দিতে পারেন বা সূর্যাস্তটা দেখতে পারেন। আর ওই দিনও সেম, আপনি আসলেন, ঘুমাইলেন, তারপর ঘুম থেকে উঠে তৃতীয় দিন যেদিন আপনি চলে যাবেন সেদিন হচ্ছে আপনি লুসাই গ্রামে একটু যাইয়া ঘোরাঘুরি করতে পারেন। লুসাই গ্রামটা দেখা শেষ হইলে তারপর নিজের বাড়ির দিকে রওনা দিবেন। আর যদি খাগড়াছড়ি স্পটগুলো দেখতে চান তাহলে ওই যে আগের মতো ওই সেম সিস্টেমে দুপুর থেকে বিকাল পর্যন্ত আপনি খাগড়াছড়ির যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে চলে যাবেন বাসায়। আমিও এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।